আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রথম সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এছাড়াও ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় পূর্ণমান থাকে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তোমাদের যেহেতু এর আগে আর এক সেট প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, সেখানে তোমাদের সিলেবাস নিয়ে বিশদে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করছি না, আমি ডাইরেক্ট প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তবে তার আগে যারা তোমরা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তর পর্ব ঠিক কেমন। প্রথমে দেখো, বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ভূগোলকের উপরে অঙ্কিত অক্ষরেখার সংখ্যা কটা? উত্তর হবে 179টি। খ দেখো, বায়ুচাপ মাপার যন্ত্র হলো, এর মধ্যে কোনটা বায়ুচাপ মাপার যন্ত্র? বায়ুচাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। আচ্ছা, তোমরা কি কেউ জানো হাইগ্রোমিটার কি মাপার যন্ত্র? যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে। গ দেখো, অপসুর অবস্থান ঘটে 3 জানুয়ারি নাকি 4 জুলাই নাকি 21শে জুন নাকি 22শে ডিসেম্বর? উত্তর হবে 4 জুলাই। তারপর দেখো, 2-1 কথায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। হিমালয় ও কুয়েনলুনের মধ্যে কোন মালভূমি আছে? উত্তর লিখবে হিমালয় ও কুয়েনলুনের মধ্যে তিব্বতের মালভূমি আছে। তারপর চলে আসছি খ নম্বরে। দেখো, কোন ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়? উত্তর লিখবে শরৎ ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়। পরের প্রশ্ন, গ ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তর লিখবে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঘ দেখো, পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর লিখবে যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। তারপর চলে আসছি দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে চলে আসছি, অনধিক 30টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, অধিবর্ষ কাকে বলে? তার উত্তরে তোমরা লিখবে যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে বছরটিকে 366 দিন ধরা হয় সেই বছরকে অধিবর্ষ বলা হয়। যেমন 2020 সাল হলো অধিবর্ষ। অর্থাৎ যে অধিবর্ষ, সেই অধিবর্ষকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। চলে আসছি খ নম্বর, টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে? উত্তর লিখবে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে প্রধান শিল্পগুলি হলো কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত, মোটর গাড়ি ও বিমান নির্মাণ শিল্প, পশম, কাগজ, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ ও জৈব প্রযুক্তি শিল্প। এবার দেখো চলে আসছি 4-এর দাগের প্রশ্ন, অনধিক 50টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3। প্রথম প্রশ্ন দেখো, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? উত্তর লিখবে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশে পরিণত করেছে। কারণ প্রথম পয়েন্ট দিবে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, দিয়ে লিখবে এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতম মালভূমি পামির, বৃহত্তম মালভূমি তিব্বত, প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী ও বৃহত্তম সমভূমি সাইবেরিয়া প্রভৃতি ভূপ্রকৃতির বৈচিত্র্য নির্দেশ করে। এবার দেখো পরের পয়েন্ট দেবে মরুভূমির বৈচিত্র্য, দিয়ে লিখবে এই মহাদেশে আরব, সাহারা প্রভৃতি উষ্ণ মরুভূমির পাশাপাশি লাদাখ, গোবি, আনাতেলিয়া প্রভৃতি শীতল মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। এবার দেখো পরের পয়েন্ট দেবে জলবায়ুগত বৈশিষ্ট্য, দিয়ে লিখবে এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উষ্ণতম স্থান জেকোবাবাদ, শীতলতম স্থান ওইমিয়াকন এবং সর্বাধিক বর্ষণবহুল স্থান মৌসিনরাম ও শুষ্কতম স্থান রাব এল খালি এই মহাদেশের জলবায়ুর চরমতার উদাহরণ। এই ওইমিয়াকন কিন্তু মনুষ্য বসবাসকারী সবচেয়ে শীতল গ্রাম। এবার দেখো ডি দেখো, নদ নদী ও হ্রদের বৈচিত্র্য, দিয়ে লিখবে পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর, গভীরতম হ্রদ বৈকাল, সর্বাধিক লবণাক্ত ও নিম্নতম হ্রদ মরুসাগর এশিয়ায় অবস্থিত। এবার দেখো ই, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য, দিয়ে লিখবে এশিয়ার দক্ষিণে চিরসবুজ ঘন বনভূমি, উপকূলীয় অংশে লবণাম্য উদ্ভিদের ম্যানগ্রোভ অরণ্য,
উত্তরে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্য তৈগা এবং উষ্ণ মরুভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। এবার পরের পয়েন্ট দেবে জনবসতি, দিয়ে লিখবে এশিয়া মহাদেশের সর্বত্র জনঘনত্ব সমান নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অত্যন্ত জনবহুল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রতিকূল জলবায়ুর কারণে স্বল্প জনবসতি দেখা যায়। দিয়ে লিখবে এই সকল কারণে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। এবার দেখো চলে আসছে খ নম্বর, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয় কেন? দিয়ে উত্তরে লিখবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হলো, দিয়ে প্রথম পয়েন্ট দিবে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর প্রায় লম্বভাবে পড়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। বি পয়েন্ট দিবে এখানে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি থাকায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু চাপ কম হয়। তারপরে পয়েন্ট দিবে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি হয় বলে বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। এবার দেখো চলে আসছি 5-এর দাগে, অনধিক 80টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 3 করে। দিয়ে দেখো প্রথম যে প্রশ্নটা আছে, এশিয়ার উত্তরের বিশাল সমভূমির বিবরণ দাও। তো উত্তরে লিখবে এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3টি ভাগে বিভক্ত, যথা প্রথম পয়েন্ট দিবে তুরানের নিম্নভূমি, দিয়ে লিখবে আরল সাগর ও ক্যাসপিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হলো তুরানের নিম্নভূমি। এই নিম্নভূমির কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার নিচু। দিয়ে তারপরে নেক্সট পয়েন্ট দিবে সাইবেরিয়া সমভূমি, দিয়ে লিখবে এশিয়ার উত্তরে ওব, লেনা ও ইনিশি নদীর পলি সঞ্চিত হয়ে ও হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সাইবেরিয়া সমভূমির উৎপত্তি। এটি পূর্বে ইনিশি নদী ও পশ্চিমে উইরাল পর্বতের মাঝে অবস্থিত। সমভূমির গড় উচ্চতা প্রায় 20 মিটার। পরের পয়েন্ট দিবে সাইবেরিয়ান সিল, দিয়ে লিখবে ইনিশি নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান সিল বলে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা তোমাদের এখানে ওঠেনি। বায়ুচাপ পার্থক্যের কারণগুলি কী কী? উত্তর লিখবে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি হলো, প্রথম পয়েন্ট দেবে বায়ুর উষ্ণতা, দিয়ে লিখবে বায়ুর উষ্ণতা বায়ুচাপের পার্থক্যের প্রধান কারণ। সূর্যতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে উষ্ণবায়ু হালকা ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুচাপ বাড়ে। এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি ও উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম হয়। পরের পয়েন্ট দেবে ভূমির উচ্চতা, দিয়ে লিখবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সবচেয়ে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। পরের পয়েন্ট দেবে জলীয় বাষ্প, দিয়ে লিখবে জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা বলে বায়ুর চাপও কম হয়, তাই বায়ুতে জলীয় বাষ্প মিশলে বায়ুর চাপ হ্রাস পায়, অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়। তারপর পয়েন্ট দেবে পৃথিবীর আবর্তন, দিয়ে লিখবে পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এই কারণে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক বলে নিম্নচাপ তৈরি হয় এবং মেরু অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে কম বলে বায়ুচাপ বেশি হয়। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দ্বিতীয় সেট সাজেশান প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলি কেমন লাগলো, নাকি তোমাদের আরও আরেক সেট সাজেশান প্রশ্ন এবং উত্তর দরকার, কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের আরও কিছু সাবজেক্টে কিছু সেট সাজেশান প্রশ্নপত্র আনবো, তাই জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা সকল ভিডিওগুলো দেখো, তোমরা তার সঙ্গে সঙ্গে তোমাদের বইগুলোও খুঁটিয়ে পড়ো। আশা করি পরীক্ষায় কিন্তু সাফল্য তোমাদের নিশ্চিত। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।